Get ready to be scared with Bhoy.com। ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ইসলাম ধর্মের বিশ্বাস মতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তিন বা কাদামাটি দিয়ে, আর জিন জাতিকে সৃষ্টি করেছেন নার অর্থাৎ ধোঁয়াবিহীন প্রখর আগুন দিয়ে। আমরা উভয়ই একই পৃথিবীতে বাস করি, কিন্তু আমাদের জগৎ দুটির মাঝখানে রয়েছে এক অদৃশ্য পর্দা বা বারজাক। মানুষ চাইলেও সেই পর্দায় উকি দিতে পারে না, কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষের অহংকার বা মূর্খতা সেই অদৃশ্য দেয়াল ভেঙে ওপাশের সত্তাদের ক্রোধান্নলে পড়ে। আসসালামু আলাইকুম। আপনাদের অনেক অনেক স্বাগতম Bhoy.com ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমার নাম সাদিকুর রহমান। বাসা বরিশাল জেলার কোনো একটি গ্রামে। কিছু কারণবশত গ্রামের নাম উল্লেখ করলাম না। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি 2001 সালের। বরিশালের উজিরপুর উপজেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের শেষ মাথায়, যেখানে জনবসতি ফুরিয়ে বাঁশ ঝাড় আর জঙ্গল শুরু হয়েছে, সেখানে ছিল বিশাল এক প্রাচীন তেঁতুল গাছ। গাছটা এতটাই পুরনো যে এর শিকড়গুলো মাটির ওপর এমনভাবে পেঁচিয়ে থাকত, দেখে মনে হতো বড় কোনো সাপ শিকারের অপেক্ষায় ওত পেতে আছে। গ্রামের মুরব্বীরা বলতো, এই গাছটি সাধারণ কোনো গাছ নয়, এটি বাদশাহ জিনের দরবার। ভর দুপুর বেলায় আর অমাবস্যায় এই গাছের নিচে যাওয়া অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। অনেকেই নাকি গভীর রাতে গাছের ওপর থেকে আগুনের গোলা নামতে দেখেছে, আবার কখনো কখনো নাকি গাছের মগডাল থেকে শিশুর হাড় হিম করা কান্নার আওয়াজ শোনা যেত। শহরের নতুন এক ঠিকাদার, নাম রতন আলী। পয়সাওয়ালা লোক, কিন্তু স্বভাবে বড্ড জেদি আর নাস্তিক গোছের। তিনি ওই জঙ্গল ঘেঁষা জমিটা সস্তায় কিনে নেয়। পরিকল্পনা, গাছ কেটে জঙ্গল সাফ করে ওখানে আধুনিক পোল্ট্রি ফার্ম বানাবেন। গ্রামের প্রবীণ মুরব্বী রফিক চাচা রতন আলীকে বলেছিলেন, বাবা রতন, টাকার গরমে সব কেনা যায়, কিন্তু জান কেনা যায় না। ওই গাছে হাত দিও না, ওটা ওনাদের আস্তানা। ওনারা বড় ভয়ঙ্কর হয়। ওনাদের ঘর ভাঙলে ওরা তোমার অনেক বড় ক্ষতি করবে। রতন আলী বিদ্রূপের হেসে বলে, চাচা, এখন 21 শতাব্দী, ওসব জিন ভূত আপনাদের মনের ভুল। আমার বুলডোজার আর করাতের সামনে সব ভূত পালিয়ে যাবে। দিনটা ছিল মঙ্গলবার, দুপুর ঠিক 12টা। রতন আলী শহর থেকে 3 জন পেশাদার কাঠুরে নিয়ে এলেন। গাছটার সামনে দাঁড়াতেই কাঠুরেদের একজন অস্বস্তি বোধ করতে লাগল। সে রতন আলীকে বলে, ভাই, পরিবেশটা তেমন ভালো ঠেকতাছে না, কেমন যেন পচা মাংসের গন্ধ আসতাছে। রতন আলী ধমক দিলেন, বাজে বকিস না, কাজ শুরু কর। প্রথম কাঠুরে যখন গাছের গোড়ায় কুড়ালের কোপ বসালো, সাথে সাথে মনে হলো গাছটা কেঁপে উঠল। কাঠুরে দুপা পেছনে দূরে সরে গেল। সে বলল, গাছের ভেতর থেকে কেউ একজন মানুষের গলায় আর্তনাদ করে উঠেছে। তার কথা শুনে উপস্থিত বাকি কাঠুরেদের গায়ে লোম দাঁড়িয়ে গেল। কিন্তু রতন আলী চিৎকার করে বললেন, সব ভাওতাবাজি, তোরা না পারলি বল, আমি অন্য কাউকে নিয়ে আসব। এ কথা শুনে কাঠুরেরা ভয়ে ভয়ে গাছ কাটতে শুরু করল। টানা 3 ঘন্টা চেষ্টার পর গাছটা যখন মড়মড় শব্দে মাটিতে আছড়ে পড়ল, তখন দেখা গেল গাছের কাটা অংশ থেকে সাদা কষের বদলে গল গল করে বের হচ্ছে গাঢ় লাল রঙের তরল। দেখে মনে হচ্ছিল তা তাজা উষ্ণ রক্ত। এসব দেখে কাঠুরেরা আর এক মুহূর্ত দাঁড়াল না। তারা দ্রুত সেখান থেকে একরকম ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো। রতন আলী একা দাঁড়িয়ে রইলেন সেই গাছের সামনে। তারও বুক কাঁপছিল, কিন্তু জেদ তাকে অন্ধ করে রেখেছিল।
সেদিন রাতে রতনালী গ্রামে তার অস্থায়ী ঘরে ঘুমিয়েছিলেন। রাত তখন আনুমানিক 2টো। তার ঘুম ভেঙে গেল এক অসহ্য গুমোট গরমে। তার মনে হল ঘরের অক্সিজেন যেন কেউ শুষে নিয়েছে। ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে, অথচ তার শরীর বেয়ে ঘাম ঝরছে। হঠাৎ তিনি অনুভব করলেন তার মশারিটা অপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। মনে হচ্ছে মশারির ওপর অদৃশ্য ভারী কেউ হামাগুড়ি দিয়ে তার বুকের দিকে এগিয়ে আসছে। তিনি স্পষ্ট দেখলেন মশারির বাইরে একটা বিশাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, উচ্চতা অন্তত 7 থেকে 8 ফুট। সিলিং ছুঁয়ে থাকা সেই ছায়ার কোনো মুখ নেই, শুধু চোখের জায়গায় জ্বলছে আগুনের আঙার। সেই মূর্তিটা এক কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার ঘর ভেঙেছিস, তোর ঘরও আমি রাখব না, তোর রক্ত দিয়ে আমি গাছের ঋণ শোধ করব। পরদিন সকালে কাজের লোক এসে রতনালীকে ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। তার জামাকাপড় ছিল ছেঁড়া, আর পিঠে দগদগে আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো কালচে দাগ, যা দেখতে বিশাল এক মানুষের হাতের পাঞ্জার ছাপের মতো। এরপর থেকে রতনালী দ্রুত বদলে যেতে থাকে। সে দিন দিন শুকিয়ে যেতে লাগলেন। তার চোখ গর্তে ঢুকে গেল, চামড়া ফ্যাকাশে হয়ে গেল। তিনি কারো সাথে কথা বলতেন না, শুধু ঘরের কোণে গুটিসুটি মেরে বসে ছাদের দিকে তাকিয়ে বিড়বিড় করতেন, ওরা আসছে, আগুন নিয়ে ওরা আসছে। তার এই অবস্থা দেখে গ্রামবাসীরা তার স্ত্রীকে খবর দেয় এবং সবাই মিলে পাশের গ্রাম থেকে এক কামিল তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক বাড়িতে ঢুকেই আটকে উঠলেন। তিনি রতনালীর দিকে তাকিয়ে বললেন, সর্বনাশ, এ তো সাধারণ কোনো জিন না, এ হলো ইফরিত গোত্রের জিন। এদেরকে কেউ ক্ষতি করলে এরা সহজে কাউকে ছাড়ে না, রক্তের বদলা এরা রক্ত দিয়েই নেয়। তান্ত্রিক বাড়ি বন্ধ করার প্রস্তুতি নিলেন। বাড়ির 4 কোণায় 4টি মন্ত্র পড়া লোহার পেরেক পুঁতে দিলেন। তারপর রতনালীকে মাঝখানের ঘরে বসিয়ে দেওয়া হলো। সে সময় রতনালীর স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। তান্ত্রিক কঠোর নির্দেশ দিলেন, বাইরে কেয়ামত হয়ে গেলেও কেউ এই দরজা খুলবেন না। ফজরের আজান না দেওয়া পর্যন্ত এই দরজা খুললেই মৃত্যু নিশ্চিত। রাত গভীর হতে শুরু করল। অদ্ভুতভাবে সেই রাতে অসময়ে শুরু হলো কালবৈশাখী ঝড়। বাতাসের শোষ শব্দে মনে হচ্ছিল হাজার হাজার মানুষ বাইরে বিলাপ করছে। আর ঠিক রাত 3টের দিকে রতনালীর বন্ধ ঘরের ভেতর থেকে শুরু হলো নারকীয় তাণ্ডব। প্রথমে মনে হলো কেউ রতনালীকে ধরে ঘরের দেওয়ালে আছাড় মারছে, ধপাস ধপাস, আর সাথে রতনালীর কলিজা ফাটিয়ে আর্তনাদ, বাঁচাও, আমাকে পুড়িয়ে ফেলল, ওরে ছেড়ে দে। এসব শুনে রতনালীর স্ত্রী আর সহ্য করতে পারলেন না। স্বামীলি করুণ আর্তনাদ শুনে তিনি তান্ত্রিকের নিষেধ ভুলে দৌড়ে গেলেন দরজার কাছে, ছিটকিনি নামিয়ে এক ধাক্কায় দরজাটা খুলে ফেললেন। দরজা খোলার পর সেখানে উপস্থিত সকলে যে দৃশ্য দেখলেন তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। সকলেই দেখল রতনালী মেঝে থেকে প্রায় 4 থেকে 5 ফুট ওপরে শূন্যে ভেসে আছে। তার শরীরটা অদ্ভুতভাবে ধনুকের মতো বাঁকানো, হাত দুটো পেছনের দিকে মোচড়ানো, তার মুখ দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে, চোখ দুটো উল্টে গিয়ে শুধু সাদা অংশ দেখা যাচ্ছে। দরজা খোলার সাথে সাথেই সেই অদৃশ্য শক্তি যেন রতনালীর ওপর শেষ আঘাতটা হানল। শূন্যে ভাসা অবস্থাতেই খটাস করে একটা শব্দ হলো। উপস্থিত সকলেই দেখল রতনালীর ঘাটটা 180 ডিগ্রি ঘুরে গেল, অর্থাৎ তার মুখটা চলে গেল পিঠের দিকে। এরপর ধপাস করে তিনি মেঝেতে আছড়ে পড়লেন। সবাই ছুটে গেল, কিন্তু ততক্ষণে সব শেষ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com এ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Get ready to be scared with Bhoy.com। ভয়ের জগতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম ব্যাক। আপনারা শুনছেন Bhoy.com। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আজকের ঘটনাটি পাঠিয়েছে অমিত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। তার মাস্তুতো দাদার সাথে ঘটেছিল ঘটনাটি। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। বলছেন অমিতের মাস্তুতো দাদা। ঘটনাটি 2008 সালের। আমি তখন রেলওয়ের গ্যাংম্যান হিসেবে সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছি। পোস্টিং হল পুরুলিয়ার এমন এক প্রত্যন্ত লেভেল ক্রসিংয়ে, যা লোকালয় থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। দুপাশে দিগন্ত বিস্তৃত শাল আর মহুয়া বনের জঙ্গল। দিনের বেলাতেও সেই জঙ্গলের ভেতর দিয়ে হাওয়া বইলে মনে হয় কেউ ফিসফিস করে কথা বলছে। আর রাত হলে তো কথাই নেই, অন্ধকার যেন গিলে খেতে আসে। সেদিন ছিল অমাবস্যা। আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকেই, সাথে ঝোড়ো হাওয়া আর মাঝে মাঝে তীব্র বজ্রপাত। আমার ডিউটি ছিল রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। ছোট্ট একটা টিনের চাল দেওয়া কেবিন, তার মধ্যে আমি একা। চারপাশ এতটাই নিস্তব্ধ যে বৃষ্টির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা বেজে 10 মিনিট। শরীরটা একটু ঝিমিয়ে এসেছিল। হঠাৎ স্টেশন মাস্টার ফোন দিয়ে জানালেন, ডাউন চক্রধরপুর প্যাসেঞ্জার কিছুক্ষণের মধ্যেই পাস করবে, সিগন্যাল ক্লিয়ার আছে, গেট নামিয়ে দাও। আমি ছাতা আর টর্চটা নিয়ে কেবিন থেকে বেরোলাম। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়। গেট নামিয়ে আমি লাইনের ধারে দাঁড়ালাম। বৃষ্টির তোড়ে দূরের সিগন্যাল পোস্টটাও ঝাপসা দেখাচ্ছে। হঠাৎ বাতাসের শো শো শব্দের মধ্যেই একটা অমানবিক কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। প্রথমে ভাবলাম মনের ভুল, হয়তো শিয়ালের ডাক বা বাতাসের শব্দ। কিন্তু না, শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগল। কোনো সাধারণ কান্না নয়, এ যেন এক বুক ফাটা আর্তনাদ, যা বাতাসের গায়ে মিশে গিয়েও এক অদ্ভুত শিরশিরানি জাগিয়ে দিচ্ছে শরীরে। মনে হলো আওয়াজটা ঠিক রেল লাইনের মাঝখান থেকে আসছে। টর্চের আলো ফেললাম অন্ধকার ফুঁড়ে সামনের দিকে। লাইনের বাম পাশে আলো পড়তেই আমার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। দেখলাম অন্ধকারের মধ্যে রেল লাইনের ঠিক মাঝখানে স্লিপারের উপর বসে আছে এক নারী। তার পরনে টকটকে লাল বেনারসি, হাতে শাখা পলা, একদম নতুন বউ। সে 2 হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিন্তু এত বৃষ্টির মধ্যেও মেয়েটির শরীরে থাকা শাড়িটা একেবারে শুকনো। তার লাল বেনারসির আঁচলটা হাওয়ায় উড়ছে। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, তবু দায়িত্ববোধ থেকে চিৎকার করে বললাম, এই যে, কে আপনি? ওখানে কি করছেন? উঠুন, ট্রেন আসছে, মরে যাবেন তো। আমার গলার আওয়াজে মেয়েটার কান্না থামল। খুব ধীর গতিতে সে উঠে দাঁড়াল, কিন্তু আমার দিকে ফিরল না। লম্বা কালো চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। সে পেছন ফিরে সেখানেই এক ঠায় দাঁড়িয়ে রইল। দূরে ট্রেনের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। ট্রেনের হেডলাইটের তীব্র আলো কুয়াশা আর বৃষ্টি ভেদ করে এগিয়ে আসছে। লাইনটা মৃদু কাঁপতে শুরু করেছে। আমি পাগলের মতো চেঁচিয়ে উঠলাম, সরুন, লাইন থেকে সরে যান, আপনি কি শুনতে পাচ্ছেন না? মেয়েটি তখন কথা বলল। সেই স্বর আমি কোনো দিন ভুলব না। সেটা কোনো মানুষের গলা ছিল না। সে এক পৈশাচিক স্বরে বলল, মরে তো গেছি অনেক আগে, আজ তুমিও আমার সাথে চলো। আমার মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাবলাম হয়তো মেয়েটি মানসিক ভারসাম্যহীন, বাড়ি থেকে পালিয়ে এসেছে। ট্রেনটা খুব কাছে চলে এসেছে। আমি আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে তার হাতটা খপ করে ধরলাম টান দিয়ে সরানোর জন্য। সেই মুহূর্তে আমার শিরা উপশিরায় যেন 1000 ভোল্টের কারেন্ট খেলে গেল। তার হাতটা ছিল মর্গের লাশের মতো ঠান্ডা, যেন আমি এক টুকরো জমাট বরফ ছুঁয়েছি। কোনো রক্তমাংসের উষ্ণতা নেই, নেই কোনো স্পন্দন। ঠিক তখনই মেয়েটা তার ঘাড় সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। হে ভগবান! আমার মুখ দিয়ে অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো।
ওটা কোনো মানুষের মুখ ছিল না। ট্রেনের চাকা মাথার উপর দিয়ে চলে গেলে মুখটা যেমন থেতলে যায়, ঠিক তেমনই। তার কপালের একপাশ ধসে গেছে, সেখান থেকে মগজ বেরিয়ে আছে। একটা চোখ কোটর থেকে উপরে গালের ওপর ঝুলে দুলছে। নাকটা চেপটে মিশে গেছে মুখের সাথে, আর সেই বিভৎস রক্তমাখা মুখে সে আমার দিকে হেসে চলেছিল। তার দাঁতগুলো ভাঙা, কালো চাপ চাপ রক্তকষ বেয়ে গড়িয়ে পড়ছে। সে খপ করে আমার ডান হাতের কবজিটা চেপে ধরল। সেই শক্তি কোনো সাধারণ নারীর ছিল না, যেন লোহার সাঁড়াশি দিয়ে কেউ আমার হাড় গুঁড়ো করে দিচ্ছে। সে আমাকে হ্যাচকা টানে রেল লাইনের ওপর নিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রেনটা তখন মাত্র ৫০-৬০ মিটার দূরে। হেডলাইটের তীব্র আলোয় তার সেই ঝুলে থাকা চোখ আর থেতলানো মুখটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। ট্রেনের হুইসেল তখন কানে তালা লাগিয়ে দিচ্ছে। মেয়েটা পৈশাচিক হাসি দিয়ে আমাকে টানছে মৃত্যুর দিকে। আমি ট্রেনের চাকার আওয়াজ আর তার হাড়হিম করা হাসির মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করলাম। বাঁচার শেষ আকুতি নিয়ে আমি চিৎকার করে বললাম, ভগবান! আর সর্বশক্তি দিয়ে নিজের হাতটা ছাড়ানোর জন্য এক মরণপণ ঝাটকা টান দিলাম। ভাগ্যক্রমে আমার হাতটা সেই বরফ শীতল গ্রাস থেকে ছুটে গেল। আমি ছিটকে পড়লাম লাইনের বাইরে পাথরের ওপর। ঠিক সেই মুহূর্তে ঝড়ো গতিতে ট্রেনটা চলে গেল। জ্ঞান হারানোর ঠিক আগে দেখলাম ট্রেনটা ওই মেয়েটির শরীরের ওপর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো রক্ত নেই, কোনো মাংস নেই। মেয়েটি ট্রেনের চাকার সাথে মিশে গিয়ে এক ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর সব অন্ধকার। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম কিছু গ্রামের লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা আমাকে রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছিল। আমি উঠে বসার চেষ্টা করলে আমার ডান হাতে তীব্র জ্বালা অনুভব করলাম। তাকিয়ে দেখি আমার কবজিতে ৫টা আঙুলের দগদগে পোড়া দাগ, যেন কেউ গনগনে গরম লোহা দিয়ে আমার হাত চেপে ধরেছিল। গ্রামের লোকেরা জানতে চাইলে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। একজন বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি খুব ভাগ্যবান, জোর বাঁচা বেঁচে গেছ। আজ থেকে বছর ৫ আগে ঠিক ওই জায়গায় এক নতুন বউকে তার শ্বশুরবাড়ির লোকেরা যৌতুকের জন্য পিটিয়ে মেরে লাশটা রেল লাইনে ফেলে রেখে গেছে। রাতের ট্রেন তার ওপর দিয়ে চলে যায়। তারপর থেকে প্রতি অমাবস্যায় ওই অতৃপ্ত আত্মাটিকে রেল লাইনের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাউকে একা পেলে তার সাথে নিয়ে যেতে চায়। সেই পোড়া দাগের ক্ষত আজও আমার হাতে আছে, কিন্তু তার চেয়ে বড় ক্ষত তৈরি হয়েছে আমার মনে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। সেই দিনই আমি রেজিগনেশন লেটার জমা দিয়েছিলাম। আজ এত বছর পরেও বৃষ্টির রাতে যখন ট্রেনের হুইসেল শুনি, আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সেই লাল বেনারসি পরা থেতলানো মুখের সেই পৈশাচিক হাসি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে। এমন আরও ঘটনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চাইলে মেইল করুন bhoy.com.story@gmail.com-এ।